খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সরকারি পরিষেবায় আবার আরো তৃণমূল স্তরে 26-এর আগে নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী। বাংলাদেশি সন্দেহে 52 শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি হরিয়ানা সরকারের, ফুঁসে উঠলেন মমতা। আমার মনে হয় ও শরীরে একদম ঠিক আছে, জগদীপ ধনকরের ইস্তফা প্রসঙ্গে মন্তব্য মমতার। শ্রমিকের আবেদনে সাড়া, ফের বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, আগস্টেই আসছেন বাংলায়। হাইকোর্টে পশ্চিমবঙ্গে এনআরসি চালুর আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা শুনানি আগামী মঙ্গলবার। মদের আসরে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য নদিয়ায়। 1 কোটির ওপর রোহিঙ্গার নাম বাদ যাবে, চরম হুঙ্কার অগ্নিমিত্রার। দিলীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হিরণ। রাশিয়া থেকে তেল কিনলে চাপানো হবে 100% শুল্ক, ভারতকে করা হুঁশিয়ারি আমেরিকার। পরকীয়া করতে গিয়ে হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা, রাতভর বাধা রইলেন ল্যাম্পপোস্টে। ফের নিম্নচাপের চরম সতর্কতা, এই দিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কতদিন চলবে? ফের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। 26-এ ফের খড়গপুর থেকে ভোটে লড়ছেন, নিজের উত্তরে দিলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতাকে থানায় ফোন করে ডেকে আনেন আইসি, তারপরেই গ্রেফতার, থানায় চলছে বিক্ষোভ। 21শে জুলাইয়ে টাকা বিলির ভিডিও সামনে, যা সাফাই দিল তৃণমূল। নথি দেখালেও মেলেনি রেহাই, বাংলাদেশি সন্দেহে ফের ভিন রাজ্যে আটক পরিযায়ী শ্রমিক। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সরকারি পরিষেবায় আবার আরো তৃণমূল স্তরে 26-এর আগে নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী। 21শে জুলাই ধর্মতলা সমাবেশ থেকে দলীয় স্তরে নির্বাচনী সুর বেঁধে দিয়েছিলেন, আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার নবান্নে বসে 26শে নির্বাচনের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মমতা। সরকারি পরিষেবা আরো তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে নতুন প্রকল্পে চালু হচ্ছে, তার নাম আমার পাড়া আমার সমাধান। এদিন সাংবাদিক বৈঠক করে প্রকল্পে কিভাবে, কবে, কতদিন, কোথায় সরকারি পরিষেবা পাওয়া যাবে বিস্তারিত জানালেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ছোট ছোট কাজের জন্য আমাদের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। মানুষের প্রকল্প নিয়ে সরকার এবার পথে নামছে। এটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু পরে বিস্তৃত হবে। সারা দেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম। মানুষ নিজেদের বুথ, নিজেদের গ্রামের সমস্যার সমাধান পাবে। তিনি আরো জানান, 3টি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে। রাজ্যে মোট 80,000 বুথ রয়েছে। প্রত্যেক কেন্দ্রে সপ্তাহে 1 দিন করে ক্যাম্প হবে। আগামী 2 আগস্ট থেকে শুরু হবে। কাজটা শেষ করতে 2 মাস সময় লাগবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন। তাদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন কতটুকু কাজ করা যাবে। স্বচ্ছতা বজায় রেখে অনলাইন পোর্টালে কাজ হবে। এই প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ হবে। সব মিলিয়ে 8,000 কোটি টাকারও বেশি খরচ হবে। এই কাজের জন্য রাজ্য স্তরে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হবে টাস্ক ফোর্স। জেলা স্তরে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। 2 মাস ধরে কাজের মাঝে পুজোয় 15 দিন ছুটি থাকবে, বদলে পরবর্তী অন্য দিনগুলিতে কাজ হবে। মুখ্যমন্ত্রীর কথায় পরিষেবা একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকারি আধিকারিকরা। যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে কাজ চলছে, সেরকমই চলবে। এছাড়া অনেক ছোটখাটো সমস্যা থাকে যা এইসব পরিষেবার মধ্যে পড়ে না। আপনার গ্রামে নির্দিষ্ট কোনো কাজ দরকার হলে, যেমন আইসিডিএস সেন্টারের পাঁচিল বা ছাদ অথবা ঘর তৈরি হবে, সেই কাজটা এই আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে হতে পারে। ছোট স্তরে কাজগুলো হবে। নতুন এই প্রকল্প ঘোষণা থেকে স্পষ্ট, 26শে ফের তৃণমূল সরকার গড়ার লক্ষ্য। এখন থেকে সরকারি তরফে জনসংযোগে জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। প্রতিবার নির্বাচনের আগে কোনো না কোনো জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। কখনো দিদিকে বলো, কখনো দুয়ারে সরকার, কখনো আবার লক্ষ্মীর ভান্ডার। এবারও তার ঘোষণা আমার পাড়া আমার সমাধান, অর্থাৎ জনতার কাজের মাধ্যমেই জনসমর্থন আদায় করতে চান জননেত্রী মমতা। মদের আসরে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য নদিয়ায়। মদের আসরে বিবাদ, সেখানেই এক বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ উঠল 2 বন্ধুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়। মৃত ওই যুবকের নাম দেবাশিস মণ্ডল। পুলিশ তদন্তে নেমে তুহিন হালদার নামে এক যুবককে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভীমপুর থানা এলাকাতে 3 বন্ধু দেবাশিস, তুহিন ও সুকান্ত বিশ্বাসের বাড়ি। এলাকাতে একটি ছোটখাটো ব্যবসা করতেন দেবাশিস। সোমবার মধ্যরাতে মদ্যপানের জন্য দেবাশিসকে তুহিন ও সুকান্ত ডেকেছিলেন বলে অভিযোগ।
এলাকারই একটি ফাঁকা জায়গায় প্রায় রাতভর 3 জন মিলে মদ্যপান করেছিলেন বলে খবর। এরপর ভোরের দিকে দেবাশিসের সঙ্গে দুই বন্ধুর কোনো বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। প্রথমে হাতাহাতি হয় বলে অভিযোগ। এরপরই কাছে থাকা চেলাকাঠ বাঁশ দিয়ে দুই বন্ধু দেবাশিসকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। দেবাশিস অসচেতন হয়ে পড়লে দুই বন্ধু তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দেবাশিসকে পরিবারের লোকজন উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমে তুহিন হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। নিছক কি বচসার জেরে খুন নাকি পরিকল্পনা করেই খুন করা হয়েছে? ব্যবসায়িক কি কোনো বিষয়ে এই ঘটনার সঙ্গে জড়িয়ে সেই প্রশ্নও উঠছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। রাশিয়া থেকে তেল কিনলে চাপানো হবে 100% শুল্ক। ভারতকে করা হুঁশিয়ারি আমেরিকার। ফের আমেরিকার হুমকির মুখে ভারত। রাশিয়া থেকে তেল কিনলে ভারতের ওপর কড়া শুল্ক। ভারতকে এমনই হুমকি দিল ট্রাম্পের দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ভারত, চীন এবং ব্রাজিলের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাক্ষাৎকারে এমন দাবি করতে শোনা গিয়েছে গ্রাহামকে। সাক্ষাৎকারে গ্রাহাম জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনে এমন 3টি দেশের উপর খুব শীঘ্রই মোটা শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প। তার কথা অনুযায়ী রাশিয়া থেকে অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 80% জন্য দায়ী এই 3টি দেশ। আর এই 80% একটা মোটা অংশ খরচ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাতে। রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধে পুতিনকে সাহায্য করছে ওই 3 দেশ। তাই ভারত, চীন ও ব্রাজিলের ওপর 100% শুল্ক চাপানোর কথা ভাবছে আমেরিকা প্রশাসন। এর কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উদ্দেশ্যে বলেছিল, যদি আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়া সমঝোতার পথে না এগোয় তাহলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধু দেশগুলির ওপর 100% কর আরোপ করবে আমেরিকা। এ নিয়ে মোট 3বার ভারতের কান স্পর্শ করল আমেরিকান চড়া কর আরোপের হুমকি। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাক্ষাৎকারে এমন দাবি করতে শোনা গিয়েছে গ্রাহামকে। সাক্ষাৎকারে গ্রাহাম জানিয়েছিলেন, রাশিয়া থেকে তেল কেনে এমন 3টি দেশের উপর খুব শীঘ্রই মোটা শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প। তার কথা অনুযায়ী রাশিয়া থেকে অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 80% জন্য দায়ী 3টি দেশ। আর এই 80%-এর একটা মোটা অংশ খরচ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাতে। রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধে পুতিনকে সাহায্য করছে ওই 3 দেশ। তাই ভারত, চীন ও ব্রাজিলের ওপর 100% শুল্ক চাপানোর কথা ভাবছেন আমেরিকা প্রশাসন। পরকীয়া করতে গিয়ে হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা। রাতভর বাধা রইলেন ল্যাম্পপোস্টে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা। গ্রামবাসীদের অভিযোগ অন্তত তেমনটাই। গ্রামবাসীরা বলছেন, 21শে জুলাই সভায় যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন ওই নেতা। রাতে ফিরে পাশের পাড়া এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়ে নাকি একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছেন। সারা রাত বাধা পড়ে রইলেন ল্যাম্পপোস্টে। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে জয়নগরে। ওই তৃণমূল নেতা একদিকে যেমন চালতাবেরিয়া অঞ্চল তৃণমূলের কনভেনার, তেমনি আবার পঞ্চায়েতের 248 নম্বর বুথের মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামীও। গ্রামবাসীরা বলছেন, এলাকায় দাপট ভালোই। একসময় জয়নগর থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবেও কাজ করতেন। সূত্রের খবর, একাধিক অনিয়ম ও আচরণগত সমস্যার জন্য তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়। 21শে জুলাইয়ের রাতেই তিনি পাশের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়ায় গিয়েছিলেন। সেখানে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় একেবারে হাতে নাতে ধরা পড়ে যান। খবর চাউর হতেই আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়। উত্তেজিত জনতায় তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। মহিলা সহ ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। পরবর্তীতে গ্রেপ্তারও করা হয়। মঙ্গলবার তোলা হয় আদালতে। অন্যদিকে নেতার সঙ্গে ধরা পড়া মহিলার স্বামী গ্রামবাসীদের বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ এনেছেন। দায়ের হয়েছে অভিযোগ। ফের নিম্নচাপের চরম সতর্কতা। এদিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কতদিন চলবে? ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে। তার প্রভাবে কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কম থাকবে। সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে। বুধবার থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে 24 জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। 24 জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু, বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। শুক্রবার মূলত মেঘলা থাকবে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনি রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ফের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ। অসম সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। আর সেই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে সম্প্রতি বাংলা ভাষা ও বাংলা বিরোধিতার কথা বলা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা মানেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তার মাঝে চলতি মাসের প্রথম দিকে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী অসমের ফরেন ট্রাইব্যুনাল থেকে এনআরসি নোটিশ পেয়েছিলেন এবং আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল একই নোটিশ পেলেন। এই খবর কানে পৌঁছতে প্রতিবাদে ফের গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রীকেও এদিন এক হাতে নিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাংলার বাইরে বাংলা ভাষা ও বাঙালিদের উপর বিদ্বেষমূলক আচরণ কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি হিংসার প্রতিফলন বলে অভিযোগ তার। বাংলায় কথা বলে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। এভাবে আসলে কেন্দ্র বাংলায় এনআরসি চালুর চেষ্টা করতে চাইছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ফের আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে প্রতিবাদে সুর চড়ালেন মমতা। কেন বারবার বাংলার মানুষকে বিব্রত করা হবে? বাংলার বিষয়ে কেন অসম সরকার নাক গলাবে? এদিন সেই প্রশ্নই তুলেছেন মমতা। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অসম গুরুগ্রামের ডিটেনশন ক্যাম্পে বহু মানুষকে আটকে রাখার অভিযোগও উঠেছে। সেই রাজ্যে বিশৃঙ্খলতা তৈরি হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মমতার খোঁচা, নিজের রাজ্যের দিকে নজর দিক অসমের মুখ্যমন্ত্রী। ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীলের নামে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই নোটিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। তাতে আতঙ্কগ্রস্ত ওই পরিবার। অঞ্জলি বলেন, বাবার বাড়ি অসমে হলো, আমরা বর্তমানে এখানকার স্থায়ী বাসিন্দা। নোটিশ পেয়ে আমরা দুশ্চিন্তায় আছি। ওই নোটিশের নিচের দিকে ফালাকাটা থানার উল্লেখ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নোটিশটি 26 জুন ইস্যু করা হয়েছে। আগামী 19 আগস্ট অসমের কোকরাঝাড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে উপস্থিত হতে বলা হয়েছে। কিন্তু নোটিশের ওপরে কোচবিহার পুলিশ সুপারের অফিসের সিল রয়েছে। জেলা গরমিলের কারণে এই নোটিশ আলিপুরদুয়ারের বদলে কোচবিহার এসপি অফিসে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। অসমীয়া ভাষায় নোটিশ লেখা হয়েছে। কেন বিজেপি শাসিত অসম রাজ্য থেকে এভাবে বারবার চিঠি আসবে? কেন বাঙালিদের নিশানা করা হচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন মমতা। কেন্দ্রের বিজেপি সরকারের দিকেও নিশানা করেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে অসম সরকারের থেকে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল। সোমবার 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চে তাকে পাশে নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।